শুক্রবার দিনটা সবার জন্য ছুটির দিন হলেও আমাদের গৃহিণীদের জন্য কিন্তু খুবই ব্যস্তপূর্ণ একটা দিন। কারণ সেই দিন আমাদের বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধ থাকে আর আমরা একটু বেশি সময় ধরে বাসার ক্লিনিংয়ের কাজগুলো করতে পারি। আমিও কিন্তু আজকে ঠিক তেমনই ঘুম থেকে উঠে সকাল সকালে পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করে নিয়ে তারপর রান্নাবাড়া শুরু করেছি। সব কিছু মিলিয়ে আজকে পুরো দিনে অনেক অনেক কাজ করেছি, অনেক ক্লিনিং করেছি। পর কিন্তু পরিবারের সবার জন্য মজার মজার খাবারও রান্না করেছি। আমার তো শুধু কাজ করলেই হবে না, পরিবারের সবার ভালো মন্দর দিকও চিন্তা করতে হবে। সব কিছু মিলিয়ে শুক্রবার দিনটা আমার যেমন কেটেছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং কি জুম্মা মোবারক জানিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি কিন্তু আজকেই ভিডিও শ্যুট করেছি এবং কি আজকেই এডিট করে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের এই গরম গরম ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আমি বেলকনিতে চলে এসেছি গাছগুলোতে পানি দেওয়ার জন্য। তো পানি দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফুলেরও দেখা পেলাম। সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছে। সেই সাথে আমার বেলি ফুল গাছে দেখছি খুব সুন্দর করিও চলে এসছে। ফুল আমার এত বেশি ভালো লাগে সেটা বলার বাইরে। সেটা যদি আবার এত সুন্দর ঘ্রাণযুক্ত ফুল হয় তাহলে তো কথাই নেই। আমার খুব সুন্দর ঝোপালো একটা বেলি ফুল গাছ থাকবে আর গাছ ভর্তি ফুল থাকবে, এটা আমার অনেক দিনের স্বপ্ন। জানি না কখনো পূরণ হবে কি না, তবে যে কয়টাই ফুল আসুক না কেন সেগুলো দেখার অপেক্ষায় আছি। তো যাই হোক, গাছগুলোতে পানি দিয়ে আমি কিচেনে চলে এসেছি। সকাল থেকেই প্রচুর পরিমাণে রোদ আর আমার বেলকনিতে কিচেনে সকালের রোদটাই কিন্তু পড়ে। বেলকনিতেও গাছগুলো যেরকম পানির জন্য খাখা করছিল, এ কারণে ওদেরকে পানি দিয়ে তারপর কিচেনে এসেছি। এখন কিন্তু আমি একদম রোদের তাপে মানে পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। সকাল থেকে প্রচুর পরিমাণ গরম। এই গরমের মধ্যে কিচেনে কাজ করতে প্রতিদিনই আমার অনেক বেশি কষ্ট হয়। তার মধ্যে তো আজকে আবার এই যে ক্লিনিংয়ের কাজ করছি। যখন রান্না করি তখন রোদের তাপ এবং কি আগুনের তাপ দুয়ে মিলে আরও অবস্থা বেশি খারাপ হয়ে যায়। আমার চুলা টুলা ক্লিনই ছিল, তবে ভেবেছি আজকে একটু ভালো করে ক্লিন করব। এ কারণে কিন্তু একটু গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর এই যে চুলার আশপাশে কাউন্টার টপে সব কিছু সরিয়ে সুন্দর করে তারপর ক্লিন করব। এগুলো অন্য অন্য দিন চাইলেও করা যায় না, হালকা পাতলা করে ফেলি আর কি। তো আজকে যেভাবে করছি এভাবে করতে পারি না, কারণ সকালবেলা খুব দৌড়ের উপরে রান্নাবাড়া করতে হয়, খুব বেশি প্রেশারে থাকতে হয়। আজকে যেহেতু মাদ্রাসা বন্ধ, এ কারণে আমি একটু রিল্যাক্সে আছি, কারণ রান্নাবাড়া একটু দেরিতে হলেও কোনো সমস্যা নেই। আমি চেয়েছিলাম আজকে একটু বেলা করে ঘুমাবো, তো ওই যে হাজব্যান্ড কিন্তু সকালে উঠে গিয়েছে, আমি কিন্তু উঠিনি। ভেবেছি যে না একটু শুয়ে থাকি, পরে উঠবো আর কি। তবে ওই যে সে উঠে যাওয়ার পর থেকে তো টুকটাক আওয়াজ হয়, সে ব্রাশ করে তারপর রেডি শেডি হয়। আর এই ব্রাশ বা রেডি শেডি হওয়ার যে শব্দ, এগুলোতেই আমার ঘুম ভেঙে গিয়েছে। আমার নর্মালি কিন্তু প্রতিদিন যে 6টার দিকে ঘুম ভাঙে সেরকমই ভেঙেছে, তারপরও যেটুকু জোর করে শুয়েছিলাম। তবে ওনার এই শব্দতে আর সেটা শুয়ে থাকতে পারিনি। পরবর্তীতে 7টার সময় উঠে গিয়েছি, তবে উঠে কিন্তু রান্নাবাড়া করে ওনাকে খাইয়ে দেয়নি, ওনাকে এমনিতেই বিদায় দিয়ে দিয়েছি। তো ফ্রিজে একটু চিড়ার শরবত করা ছিল, সেটা খেয়ে গিয়েছে। আর বলেছি হোটেল থেকে নাস্তা করে নেওয়ার জন্য, তো সেটাই করে নিবে। রোজার বাবা অফিসে যাওয়ার পর কিন্তু আবার কারেন্ট চলে গিয়েছে ওই সময়টাতেই, আর বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছে। তো একটু পরে কারেন্ট চলে আসলেও ওদের কিন্তু আর ঘুম আসেনি। তো আমি দেখা গেছে ওদের সাথে বিছানাতে কিছুটা সময় মানে থেকে তারপর 8টার দিকে বিছানা ছেড়েছি। তো 1 ঘন্টা এমনিতেই ছিলাম। তো 8টার দিকে বিছানা ছাড়ার পর আমি এই যে ক্লিনিংয়ের কাজ করছি, কোনো রান্না বাড়া কোনো কিছুই শুরু করিনি, তবে কাটাকুটো সব কিছু করে রেডি করে রেখেছি। কিচেনটা ক্লিন করে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। যেহেতু বাচ্চারা তারপর আমরাই আছি, তো খুব একটা সমস্যা হবে না, কারণ পটল ভাজি করব। পটল ভাজি করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারবো, আমিও কিছু খেয়ে নিতে পারবো। আর ভাত কিন্তু অলমোস্ট আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, ভাত তো হয়েই যাচ্ছে। ভাত হয়ে গেলে সুবানাকে দুধ কলা ভাতও খাইয়ে দিতে পারবো। কিচেনটা ক্লিন করার পর এত বেশি শান্তি লাগছিল আর দেখতেও এত বেশি ভালো লাগছিল, মানে এটার তৃপ্ততা আসলে বলে বোঝানোর মতো না। আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, গুছিয়ে থাকতে পছন্দ করি, শুধুমাত্র তারাই জানি যে যে কোনো একটা জায়গা পরিষ্কার করার পর কীরকম শান্তি অনুভব হয়। তো এই যে আমি কিন্তু ক্লিনিং করার পরেই পটল ভাজির জন্য পটলটা সুন্দর করে মেখে তারপর চুলাতে দিয়ে দিব। এরপর হচ্ছে মাংসটাও বসিয়ে দিব। যেহেতু গরুর মাংস রান্না করব, খুব একটা বেশি ঝামেলা হবে না। আমি
প্রেসার কুকারেই মাংসটা উঠিয়ে দিব। আজকে কিন্তু 2 বেডরুমের 2টা বিছানা চাদরও চেঞ্জ করব, সেগুলো আবার ধুয়েও দিতে হবে, আর বাচ্চাদের কাপড় চোপড়ও তো ধোয়ার জন্য আছে। সব কিছু মিলিয়ে কিন্তু কাজের প্রেশার একটু বেশি। তো আমার কিন্তু মোটামুটি 10:30টার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আবার আপনাদের ভাইয়া 12টার দিকে চলে আসবে। তো আসার পরই কিন্তু সে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চটা করে নিবে, কারণ সকালবেলা তো কোনো রকম হালকা পাতলা কিছু খেয়েছে। আমি আবার যত ব্যস্তই থাকি না কেন, সংসারে যত কাজই করি না কেন, রান্নাটা সবসময় আগে আগে করে ফেলি, কারণ রান্নাটা রেডি থাকলে তাহলে কিন্তু যে কোনো টাইমে ক্ষুধা লাগলে খাবারটা খেয়ে নেওয়া যায়, আর মাথাটাও ঠান্ডা থাকে। কারণ কাজ করতে করতে বেশি ক্ষুধা লেগে গেলে তখন মাথা গরম হয়ে যাবে, আর খাবার তখন হাতের কাছে না পেলে দেখা গেছে আরও অবস্থা খারাপ। আর আমার বাসায় যেহেতু অলমোস্ট বাচ্চারা সবসময় আছে, বাচ্চারা যেন খাবার দাবারে শাস্তি না হয় সেটার চিন্তাও করতে হয়। এবং কি আপনাদের ভাইয়াও একদম টাইম টু টাইম বাসায় আসে, আবার টাইম টু টাইম বাসা থেকে চলে যায়, মানে লাঞ্চ করে। এ কারণেও কিন্তু আমার খাবার দাবার সব সময় আগে রেডি রাখতে হয়, এরপর অন্য কিছু। আমি সারাদিন কাজ করি, কোনো সমস্যা নেই, তবে খাবারটা রেডি রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দুপুরে যেহেতু আসবে 12টার দিকে, আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন, তো এই কারণে আমি কিন্তু রান্নাটা আগে ভাগেই করে নিচ্ছি। দুপুরের রান্না মাংসটা কিন্তু আমি পরেও করতে পারতাম, তবে সেটা আর করব না। তবে সব রান্না শেষ করে তারপর গোছ গাছের কাজ যা আছে সেগুলো শেষ করে একদম লাস্টে আমি একটু পোলাও বসিয়ে দিব, কারণ রোজার জন্য অল্প করে পোলাও রান্না করতে হবে। কারণ শুক্রবার আসলেই সে যদি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলো না খায়, তার কাছে ভালো মন্দ মনে হয় না। এই যে যতই মাংস রান্না করি না কেন, ভাত দিয়ে সে কোনোভাবেই খেতে চাইবে না। তো বুঝিয়ে শুনিয়ে আর কি বলেছিলাম যে একটু পোলাও রান্না করে দিব, তুমি মাংস দিয়ে খেয়ে নিও। বলেছে যে ঠিক আছে। তো মাংসটা উঠিয়ে দেওয়ার পরই কিন্তু আমি রুমের চাদরগুলো চেঞ্জ করতে চলে এসেছি। তো বেডরুমের চাদরগুলো চেঞ্জ করে নিয়ে তারপরেই কিন্তু আমি বাবুদেরকে খাওয়াবো, এবং কি আমি নিজেও অল্প স্বল্প কিছু খেয়ে নিব। আসলে একা মানুষ বাচ্চা সামলানো এবং কি সংসারে কাজগুলো করা অনেক বেশি কষ্টকর। এটা আমার প্রতিটা ভিডিওতে আপুরাও বুঝতে পারে, তারাও কমেন্টে তাদের মতগুলো প্রকাশ করে, জেনে আমারও ভালো লাগে যে না, আমার ভিডিওগুলো দেখে আমার কষ্টটা আপুরা একটু হলেও বুঝতে পারে। আসলে গৃহিণীরা কিন্তু গৃহিণীদের কষ্ট সবসময় বোঝে, কারণ তারা সবাই যেহেতু নিজের হাতে কাজ করে, এই কারণে তারা জিনিসটা বুঝতে পারে। তবে প্রতিটা সংসারে পুরুষ মানুষ কিন্তু আমাদের গৃহিণীদের কাজ আমরা যে পরিমাণ করি সেই পরিমাণে তারা বুঝতে পারে না। তারা মনে করে বাসায় আমরা থাকি মানেই আমরা শুয়ে বসে থাকি, আর তারা বাহিরে অফিসে যায় মানেই হচ্ছে কাজ তারা করে। বিষয়টা কিন্তু এমন না। অনেকে আছে যে অফিসের কাজ করলেও সেখানে তাদের প্রেশার খুবই কম থাকে, আবার অনেকে আছে যে না, খুবই প্রেশারে থাকে, দৌড়ের উপরে থাকে। যেমনটা আপনাদের ভাইয়া, সে কিন্তু অফিসে প্রচুর পরিমাণ মানে দৌড়ের উপরে থাকে, কারণ সে যেহেতু পুরো একটা প্রজেক্টের দায়িত্বে, তার কিন্তু অনেক স্টাফ মেনটেন করতে হয়, এবং কি অনেক দৌড়ঝাঁপের উপরে দিন যায়। কারণ প্রজেক্টের হেড থাকলে বুঝতেই তো পারেন তাদের উপর দিয়ে কি যায়। আর অনেকেই কিন্তু সংসার করে, সংসারটা একদমই এলোমেলো অগোছালো করে সারাদিন শুয়ে বসে থাকে। আবার অনেকে আছে ছোট্ট সংসার হলেও সারাদিন সেই সংসারের পিছনে কঠোর পরিশ্রম করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখে। তো আসলে অলস সংসারীর সাথে তো আর একজন পরিশ্রমী সংসারের তুলনা করলে চলবে না। সংসার তো সবাই করে, তবে কাজের ধরন অনুযায়ী কিন্তু এক একজনের পরিশ্রম এক এক রকম হয়। ওই যে বললাম পুরুষ মানুষের অফিসের মতো, তো সেরকমই আমরা গৃহিণীরা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, আমরা যে কী পরিমাণ হার্ডওয়ার্ক করি এটা শুধুমাত্র আমরাই জানি। এটা আসলে সব ধরনের গৃহিণীদের সাথে তাল মিলালে চলবে না। তো যেসব গৃহিণী আপুরা আছে আমার মতো পরিষ্কার থাকতে পছন্দ করেন, গুছিয়ে থাকতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার কষ্টটা বোঝেন। আর আমি মনে করি সেই সব আপুরাই আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। যেসব আপুরা কাজ করতে পছন্দ করেন না, একদম এলোমেলো নোংরাভাবে থাকেন, তারা মনে হয় এই ধরনের লাইফস্টাইল ভিডিও কখনো দেখবে না, কারণ তাদের এগুলো দেখতেও ভালো লাগবে না। আর যদি কখনো দেখে তো অবশ্যই সেই ভিডিওতে কোনো না কোনো খুঁত বের করে একটা বাজে মন্তব্য করে যাবে। আসলে যার মন মানসিকতা যেরকম সে তো সেটারই পরিচয় দিবে, এটাই স্বাভাবিক। তবে আমি সব থেকে বেশি খুশি হই যখন কোনো নতুন গৃহিণী আপুরা আমার ভিডিও দেখেন আর বলেন, আপু তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছি, তোমার ভিডিও দেখলে কাজের প্রতি এনার্জি পাই, এবং কি তোমার ভিডিও দেখে আমরা
সংসারের কাজের আগ্রহ পাই। তো এই ধরনের কমেন্ট আমি প্রতিটা ভিডিওতেই পেয়ে থাকি, আর আমার সব থেকে বেশি ভালো লাগে এই ধরনের কমেন্ট পেলে। আসলে এই যে ইউটিউবে আমরা যে পরিমাণ টাকা ইনকাম করি, এগুলো দিয়ে আসলে যদি বলি সকালাত পূরণ করা যাবে, তাহলেও কিন্তু এটা মিথ্যা আশ্বাস। কারণ আমরা যেসব ব্লগাররা আছে, আমাদের যে পরিমাণ ভিউ, এগুলো দিয়ে আসলে মাস কেন বছরও পেমেন্ট তোলাও কিন্তু অনেক বেশি দুষ্কর। আর বছর শেষে যদি আপনি 10,000 টাকা পান, সেটা দিয়ে আপনি কি সকালাত পূরণ করবেন বলুন। আর যদি কিনা আপনার ভিউ অনেক ভালো থাকে, তাহলে আপনি প্রতি মাসে টাকা ওঠাতে পারবেন। আর 10,000 কেন, আপনি 50,000 1,00,000 টাকাও প্রতি মাসে ওঠাতে পারেন। তখন কিন্তু আপনি সকালাত কেন, আপনার পরিবারের দায়িত্ব আপনি নিতে পারবেন। তো আসলে ইউটিউবে কিন্তু আমরা সবাই টাকার জন্য কাজ করি না, অনেকে আছে শখ থেকে, ভালো লাগা থেকে তারপর এখানে কাজ করি। আর এই কারণেই কিন্তু আমরা বছরের পর বছর এখানে টিকে আছি। তাছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে বিনা পারিশ্রমিকে ওই রকমভাবে টিকে থাকা খুবই মুশকিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সংসারের অনেক কাজই করে নিচ্ছি। আজকে আমার বাসাটা একটু বেশি এলোমেলো ছিল, তার কারণ হচ্ছে গতদিন সন্ধ্যার দিকে আমরা বাহিরে গিয়েছিলাম, আর বাহির থেকে আসতে আসতে বাবু ঘুমিয়ে গিয়েছিল, মানে শোভানা বাবু ঘুমিয়ে গিয়েছিল। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে মানে একটু কাজ করতে না করতেই উঠে যায়, আবার দেখা গেছে ওর কাছে চলে যাই, আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে যেই না কাজে হাত দেই, আবারও দেখা গেছে উঠে যায়। তো এইভাবে করতে করতে দেখা গেছে রাতের খাবার দাবারটাই খুবই কষ্ট করে খেয়েছি, তারপর শুয়ে পড়েছিলাম। আর থালা বাসন ধোয়া থেকে শুরু করে টেবিল ক্লিনিং থেকে শুরু করে ঘর বাড়ি কোনো কিছুই গোছাতে পারিনি। আমি রেগুলার প্রতিদিন আসলে খাবার টেবিল গুছিয়ে একদম থালা বাসন সুন্দর করে ধুয়ে ঘর দোর ঝাড়ু দিয়ে তারপর বিছানাতে যাই। যেহেতু সেটা করতে পারিনি, এ কারণেই কিন্তু বাসাটা বেশি এলোমেলো ছিল। এই যে দেখেন কত থালা বাসন ছিল, এগুলো এক তরিতে সব আমি ক্লিন করে নিয়েছি। মানে এগুলো কালকের এবং কি আজকের সব কিছু মিলেই হয়েছে। রান্নাঘরটা ক্লিন করলেও থালা বাসনগুলো কিন্তু ক্লিন করতে পারিনি, কারণ ওগুলো ফার্স্টে ক্লিন করতে গেলে আমার দেরি হয়ে যেত। তো এখন সর্বশেষ আমি ওগুলো ক্লিন করে নিলাম। এখন রান্নাঘরটাও পরিষ্কার, খাবার দাবারও আমি বেড়ে দিয়েছি। আর ইতিমধ্যে কিন্তু আপনাদের ভাইয়া চলেও এসেছে, তো সে তার খাবারটা খেয়ে নিবে ফ্রেশ হয়ে। আর আমি এদিক থেকে বাবুদেরকে গোসল করিয়ে নিব, তারপর আমি নিজে গোসল করব, কাপড় চোপড় ধোবো, অনেক কাজই আছে। আমার প্রতিটা ভিডিওতে খুব কমন একটা প্রশ্ন থাকে যে আপু তোমাদের অর্গানিক হেয়ার অয়েলটা কিভাবে অর্ডার করব। তো সব আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে। আপনাদের সুবিধা অনুযায়ী যেখানে খুশি সেখানে মেসেজ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রোজা রকমারি ভিজিট করেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবেন। আমাদের এই তেল 100% গ্যারান্টি সহকারে আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে এবং কি চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। আমার উপর বিশ্বাস করে নিতে পারেন, কিছুদিন ব্যবহারের ফলেই কিন্তু আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ।